আজ আমি শুরু করছি তোমাদের সপ্তম শ্রেণীর একটি চ্যাপ্টার, পরমাণু, অণু এবং রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এই চ্যাপ্টারের পেজ নম্বর হলো 85। তোমরা খোলো সবাই। তো শুরু করছি। প্রথমে আমাদের জানতে হবে কিছু মৌলের নাম এবং তাদের সংকেত নিয়ে। ঠিক আছে, তবেই তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারবে। তো প্রথমে কিছু মৌলের নাম জেনে নিই প্রথমে। তাহলে বেসিক কিছু নাম জেনে নিই। আচ্ছা, তো অ্যালুমিনিয়ামের সংকেত যেটা কি Al। তারপর নিকেলের সংকেত কি Ni। জিঙ্কের সংকেত Zn। আর্সেনিক S। সিলিকন Si। বোরন B। হাইড্রোজেন H। হিলিয়াম Hg। আরও আছে, তোমরা কার্বনের সংকেত কি C। হ্যাঁ, আর আছে অক্সিজেনের সংকেত কি O। আর নাইট্রোজেনের সংকেত কি N। তো এই সংকেতগুলো প্রথমে জেনে নিতে হবে। তো তারপর কিছু বিষয় নিয়ে জানতে হবে। পরমাণু বলতে কি বোঝো? ঠিক আছে, এটা দেখে নাও, পারলে লিখে নিতে পারো। বইতে লেখা আছে, প্রথম পেজেই লেখা আছে, 85 পাতার প্রথম পেজেই এই সংকেতগুলো পেয়ে যাবে। আচ্ছা, এরপর কিছু টপিক নিয়ে জানবো। যেমন প্রথমেই জানবো পরমাণু সম্বন্ধে। চ্যাপ্টারটার নাম যেহেতু পরমাণু, অণু, রাসায়নিক বিক্রিয়া, তো প্রথমেই জানবো পরমাণু সম্বন্ধে। ঠিক আছে, পরমাণু বলতে কি বোঝো? সম্বন্ধে তিনটি জিনিস, যেমন প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন দ্বারা গঠিত ওনাকে পরমাণু বলে। তাহলে একটি পরমাণুর মধ্যে কি কি থাকে? একটি পরমাণু গঠিত হয় প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন নিয়ে। ঠিক আছে,
তো প্রোটন কি? প্রোটন হচ্ছে একটি পজিটিভ মানে আয়ন, এর চার্জ কি হয় প্লাস। ঠিক আছে, এবার নিউট্রন কি? নিউট্রন এতে কোনো আধান থাকে না, এটা হলো নিস্তড়িত। ঠিক আছে, এতে প্লাসও থাকে না মাইনাসও থাকে না। আর তারপরে হলো ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ কি হয়? নেগেটিভ চার্জ হয়। ঠিক আছে, মাইনাস। তো এভাবে একটা মানে এই তিনটি কণা নিয়ে গঠিত হয় একটি পরমাণু। ঠিক আছে, এবার জানবো অণু সম্বন্ধে। অণুটা কি? এক বা একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত হয় অণু। ঠিক আছে, মানে একটা 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 এতে একটা পরমাণুও থাকতে পারে একটা অণুতে, আবার অনেকগুলো পরমাণু, ছোট ছোট পরমাণুর সমন্বয়ে কিন্তু একটা অণু গঠিত হয়। তাহলে পরমাণু বড় না অণু বড়? অণু হলো বড়, পরমাণু থেকে অণু বড়, কারণ কয়েকটি পরমাণু, ছোট ছোট পরমাণু নিয়ে একটি অণু তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এমনি সাধারণ অবস্থায় প্রত্যেকটা পরমাণুতেই যে ইলেকট্রন আর প্রোটন থাকে তাদের পরিমাণ কিন্তু সমান থাকে, একই থাকে। তাই প্রত্যেকটা পরমাণু কি হয়? নিস্তড়িত হয়। তাহলে প্রত্যেকটা পরমাণু সাধারণ অবস্থায় নিস্তড়িত হয়। ঠিক আছে, আচ্ছা। তো একটা পরমাণুর গঠন একটা আঁকি। আচ্ছা, এটা যদি আমি হাইড্রোজেনের পরমাণুর গঠন দেখি, ঠিক আছে, তো কি হয়? একটা প্লাস চার্জ থাকে, ঠিক আছে, একটা নিস্তড়িত থাকে, একটা ইলেকট্রন থাকে, একটা মাইনাস চার্জ। ঠিক আছে, তো এই যে একটা পরমাণুর বাইরে এরকম কক্ষপথ হয়, ঠিক আছে, এই যে মেন যে মাঝখানে যে অংশটা থাকে এটাকে নিউক্লিয়াস বলে। ঠিক আছে, নিউক্লিয়াসে কি কি থাকে? নিউক্লিয়াসে থাকে প্লাস চার্জ মানে প্রোটন এবং নিউট্রন যেটা নিস্তড়িত আধান। ঠিক আছে, তাহলে প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত হয় পরমাণুর নিউক্লিয়াস। তাহলে এখানে লিখি নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াস বলতে কি বোঝো? প্রোটন পরমাণুর অভ্যন্তরে প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত হয় পরমাণু নিউক্লিয়াস।
ওকে, তাহলে এটাকে কি বলে? পরমাণুর নিউক্লিয়াস। ঠিক আছে, আচ্ছা এই যে পরমাণুটা রয়েছে, এই নিউক্লিয়াসটা রয়েছে, এই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো যে থাকে সেইগুলো যে পথ বরাবর থাকে এটাকে বলা হয় পরমাণুর কক্ষপথ। এটা কি বলে? পরমাণুর কক্ষপথ। যেমন সৌরজগতে, ভূগোল অনুযায়ী সৌরজগতে মাঝখানে সূর্য থাকে, সূর্যকে ঘিরে বিভিন্ন গ্রহ উপগ্রহ থাকে, সেই গ্রহরা একটা পথে আবর্তিত হয় সূর্যের চারিদিকে, সেগুলোকে কক্ষপথ বলে, তাই তো? সৌরজগতে সেগুলো কক্ষপথ বলে। তেমন এটাকে ভাবো সূর্য নিউক্লিয়াস মেন যেটা জিনিস, আর এই কক্ষপথগুলোতে থাকে এক একটা গ্রহ। ঠিক আছে, এগুলোকে পরমাণু কক্ষপথ বলে। পরমাণু কক্ষপথে কি থাকে? এই যে কক্ষপথে কি থাকে? ইলেকট্রন থাকে, মানে নেগেটিভ চার্জ থাকে। ঠিক আছে, আচ্ছা এবার যেটা জানবো পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক নিয়ে। ঠিক আছে, তাহলে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যাও বলা যায়। ঠিক আছে, প্রোটন সংখ্যাটা বলে না কারণ মানে উল্লেখ করে দেয় না পরীক্ষাতে, কারণ তাহলে তোমরা উত্তরটা খুব সহজেই লিখে ফেলতে পারবে। মানে প্রোটন সংখ্যা মানে বুঝতে পারছো যে একটি পরমাণুতে যতগুলো প্রোটন থাকে তাকেই তার পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা বলে। একটি পরমাণুতে যতগুলি প্রোটন থাকে। তোমাদের এগুলো বইতেও লেখা আছে, কিন্তু তোমাদের যদি উত্তর লিখতে হবে কিভাবে সেগুলো যদি বুঝতে না পারো এগুলো লিখে নাও। ঠিক আছে, এগুলো লিখে নিলে তোমরা পরীক্ষায় যে উত্তরগুলো হবে এভাবে লিখতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, এরপর আমরা জানবো ভর সংখ্যা সম্বন্ধে। এটা জানলাম পারমাণবিক সংখ্যা, এবার জানবো ভর সংখ্যা সম্বন্ধে। আচ্ছা, আমরা বলেছিলাম কি নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। ঠিক আছে, ভর সংখ্যা ওটাই হয়, মানে কোনো পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন এবং নিউট্রন থাকে তাকে ভর সংখ্যা বলে। ঠিক আছে, একটি পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন এবং নিউট্রন থাকে তাকে তাকে
এটার থেকে বেটার হবে তাদের সমষ্টিকে বললে ভালো হয়, তাদের সমষ্টিকে, মানে তাদের একসাথে বলা হয় ভর সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এবার সাধারণ অবস্থায় তো একটা পরমাণু নিস্তরিত অবস্থায় থাকে, কারণ যতগুলি প্রোটন থাকে ততগুলি নিউট্রন থাকে, ততগুলি ইলেকট্রন থাকে, তার জন্য কি হয়, ওটা নিস্তরিত অবস্থায় থাকে, মানে কোনো রকম তড়িৎই থাকে না। যদি প্রোটন বেশি থাকে তাহলে কি হবে, যদি কোনো পরমাণুতে প্রোটন বেশি থাকে, ঠিক আছে, বেশি থাকে, একটা পরমাণুতে যদি প্লাস চার্জ বেশি থাকে, ঠিক আছে, একটা পরমাণু নিউক্লিয়াসে প্লাস চার্জ বেশি আছে দেখলাম, আর এই যে কক্ষপথটা এতে মাইনাস চার্জ দুটো আছে, দেখো কটা প্লাস চার্জ আছে, তিনটে, আর মাইনাস চার্জ কটা, দুটো। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে একটা প্লাস চার্জ তো বেশি আছে, তাই জন্য এই আয়নটা এটা হয়ে যাবে পজিটিভ আয়ন। ঠিক আছে, পজিটিভ আয়ন। তো এই পজিটিভ আয়নকে ভালো কথায় কি বলে, ক্যাটায়ন। কি বলে, ক্যাটায়ন। ঠিক আছে, এবার প্রোটন বেশি থাকে যদি এটা হয়। এবার যদি কোনো পরমাণুতে ইলেকট্রন বেশি থাকে তখন কি হবে, হতেই পারে ইলেকট্রন বেশি, ঠিক আছে, ইলেকট্রন বেশি থাকলে কি হবে, ধরো পরমাণুটা এরকম বেশি থাকে, তখন কি হবে, তখন পরমাণুটা দেখতে কেমন হবে, দেখো এক্ষেত্রে কিন্তু দুটো প্রোটন আছে এবং তিনটে ইলেকট্রন আছে, তাহলে নেগেটিভ চার্জ বেশি, তাই তো, তাহলে নেগেটিভ চার্জ মানে কি, এটা নেগেটিভ আয়ন। ঠিক আছে, নেগেটিভ আয়ন। তো এই নেগেটিভ আয়নকে ভালো কথায় কি বলে, অ্যানায়ন। তাহলে এটা অ্যানায়ন, হ্যাঁ, এটাকে বলা হয় ক্যাটায়ন, এটাকে বলা হয় অ্যানায়ন। তাহলে পজিটিভ আয়নকে বলা হয় ক্যাটায়ন এবং নেগেটিভ আয়নকে বলা হয় অ্যানায়ন। ঠিক আছে, আচ্ছা এবার ক্যাটায়ন অ্যানায়নের ভালো করে ডেফিনেশনগুলো লিখে নাও। আচ্ছা, ক্যাটায়ন সবাই লিখে নাও। ক্যাটায়ন বলতে কি বোঝায়, কোনো পরমাণুতে ইলেকট্রনের থেকে প্রোটন সংখ্যা বেশি থাকলে সেই পরমাণু আয়নকে ক্যাটায়ন বলে। ঠিক আছে, ক্যাটায়ন। এবার হবে অ্যানায়ন। প্রোটনের থেকে
ইলেকট্রনের সংখ্যা বেশি থাকলে তাকে অ্যানায়ন বলে। ঠিক আছে, ক্যাটায়ন আর অ্যানায়ন। আচ্ছা, এগুলো লিখে নেবে সবাই। আচ্ছা, পটাশিয়াম। পটাশিয়ামের সংকেত কি? পটাশিয়ামের সংকেত হলো কে। ঠিক আছে, এবার পটাশিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন কি হবে? ঠিক আছে, পটাশিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, তখন এটা কিন্তু একটা প্লাস চার্জ গঠিত হবে, কারণ ইলেকট্রন ছেড়ে দিচ্ছে মানে কি ইলেকট্রন চলে যাচ্ছে। ইলেকট্রন চলে গেলে কি হবে? সেখানে প্রোটন সংখ্যা বেড়ে যাবে। মানে এটা কি বলতো, এটা ক্যাটায়ন না অ্যানায়ন হচ্ছে? এই আয়নটা প্লাস চার্জ বেশি, মানে প্রোটন বেশি। প্রোটন বেশি মানে সেটাকে কি বলা হয়? ক্যাটায়ন। ঠিক আছে, মনে রাখবে ক্যাটায়ন বলা হয়। এবার পটাশিয়ামের মতোই এবার যদি করি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হয়? ম্যাগনেসিয়ামের সংকেত কি? Mg, তাই তো? ম্যাগনেসিয়াম এ যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তখন কি হবে? 2+, মানে তার কাছে মানে সাধারণ অবস্থায় নিস্তড়িত ছিল, তাই জন্য আগে মাথায় কিছু হতো না। এই যে Mg, ম্যাগনেসিয়াম এটা সাধারণ অবস্থায় শুধু Mg, এর মাথায় কিছু হয় না। কিন্তু এখান থেকে যখন এই ম্যাগনেসিয়াম থেকে দুটো ইলেকট্রন চলে যাবে তখন কি হয়? সেটা পজিটিভ আয়ন হয়ে যাবে। এবার যতগুলো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে সেই অনুযায়ী এই নাম্বারটা বসে উপরে। যেহেতু এখান থেকে দুটো আমি ইলেকট্রন বের করে দিলাম, দুটো ইলেকট্রন বের করে দিলাম, ঠিক আছে, তাহলে 2+ হয়ে যাবে। আচ্ছা, এটা কি হবে বলো তো? ক্যাটায়নই হবে, তাই তো, কারণ প্লাস চার্জ। আচ্ছা, এবার একটা অ্যানায়ন দেখি, যেমন অক্সিজেন। সরি, দাঁড়া এক সেকেন্ড। এবার অ্যানায়ন দেখব, যেমন অক্সিজেন। অক্সিজেনের সংকেত কি? ও। ঠিক আছে, এ যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তখন কি হবে? 2-, তাই তো, কারণ দুটো ইলেকট্রন কি হচ্ছে? ইলেকট্রন যোগ হচ্ছে। হ্যাঁ, ইলেকট্রন যোগ হচ্ছে, তাই তো, দুটো ইলেকট্রন যোগ হচ্ছে, তার মানে দুটো মাইনাস বাড়ছে। তাহলে এটা কি হবে? মাইনাস চার্জ আছে মাথায়, মাইনাস চার্জ যখনই দেখবে সেটা হয়ে যাবে অ্যানায়ন। ওকে, আর একটা দেখি, যেমন ব্রোমিন। ব্রোমিনের সংকেত কি? Br। ওকে, ঠিক আছে, তো Br আমি একটা ইলেকট্রন দেব, ঠিক আছে, এর সাথে আমি একটা ইলেকট্রন দিচ্ছি, ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। Br আমি একটা ইলেকট্রন দিচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে? Br-, মাথায় মাইনাস চার্জ মানেই কি? এটা হয়ে যাবে অ্যানায়ন।
বইতেই ছকটা করা আছে, সবগুলো দেখে নেবে। তো অ্যানায়ন, ওকে হলো। এই ছকটা আছে তোমাদের 88 পেজে নিচের দিকে, তো প্রত্যেকটা দেখে নেবে। এখান থেকে কিন্তু কোনটা ক্যাটায়ন কোনটা অ্যানায়ন সেটা করতে দেয় পরীক্ষাতে। তো এবার যোজ্যতা সম্বন্ধে জানবো। প্রথমে দেখবো নাইট্রেটে। নাইট্রেট, তাই তো? নাইট্রেটে সংকেত দিয়েছে Na2-, ঠিক আছে? তোমরা এই মাইনাসটা দেখবে আর মাইনাসের আগে কি আছে সেটা দেখবে। NO3 সরি NO3 মাইনাস, ঠিক আছে? এই যে উপরে যেটা আছে এই মাইনাসটা দেখবে, সেই অনুযায়ী যোজ্যতা হবে। তাহলে এতে আধান কটা আছে বলো তো? এখানে মাইনাস আছে মানে এর আগে 1 আছে, ঠিক আছে? তার মানে এটা কি হবে, এর আধান সংখ্যা হবে আধানটা হবে আধান বা চার্জ যেটা হবে সেটা হবে -1, ঠিক আছে? আর যোজ্যতা কত হবে? যোজ্যতা হবে 1, ওকে। নাইট্রেটের পরে আছে সালফেট আছে, যেমন সালফেটটা দেখি। সালফেটের সংকেত কি দিয়েছে? SO4 2-, তাই তো? 2-, যেহেতু এই যে বললাম 2-, মাইনাসের আগে কি আছে সেটা দেখবে, তাহলে এর আধান কি হবে? আধান হবে -2, আর যোজ্যতা কি হবে? যোজ্যতা হবে 2, ঠিক আছে? তেমন আর একটা করি, যেটা হলো ফসফেট, ঠিক আছে? দেখো ফসফেটের সংকেত আছে PO4 3-, তাই তো? এটা দেখবে 3- আছে, তো 3-, তার মানে এর আধান কি হবে? আধান -3, আর যোজ্যতা হবে 3, ওকে। দেখো এই তিনটেই মাইনাস নিয়ে দেখালাম, একটা প্লাস নিয়ে দেখাই। প্লাস নিয়ে থাকলে কি হবে? যেমন দিয়েছে এখানে অ্যামোনিয়াম, তাই তো? অ্যামোনিয়ামে কি আছে? NH4+, ঠিক আছে? প্লাস, তাহলে এর আধান কি হবে বলো তো? প্লাস না মাইনাস? আধান হবে প্লাস কি 1, তাই তো? একটা প্লাস মানে একটা, ঠিক আছে? এবার হবে যোজ্যতা হবে 1ই হবে, কারণ শুধু চিহ্নটা পাল্টে দেবে, চিহ্নটা না দিলেই হবে, ওকে। আচ্ছা, স্যার হয়ে গেছে। আচ্ছা, আজকের ক্লাসটা এখানেই শেষ। এরপর তারপর থেকে আরম্ভ হবে, ঠিক আছে?